দেখো আজকে ফার্স্ট সেমিস্টারের ইএনভিএস পরীক্ষা ছিল, সিভ্যাক 1.1 ইএনভিএস যাদের ছিল, এটা হচ্ছে তোমাদের যাদের 9টা থেকে পরীক্ষা ছিল, মর্নিং শিফটের কোশ্চেন পেপার। তো মর্নিং শিফটের কোশ্চেন পেপারটা অত্যন্ত ভালো হয়েছে, সমস্ত কোশ্চেনই কমন ধরতে গেলে। তো আমি তোমাদের কোশ্চেন পেপারটা দেখাচ্ছি এবং কোশ্চেনগুলো এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি। তো তোমরা এখানে দেখে নিও, পরবর্তী দিনে যারা ফার্স্ট সেমিস্টারে পড়বে তাদের হয়তো এগুলো কাজে লাগতে পারে। তো দেখো, তোমাদের প্রশ্ন হিসেবে প্রথম প্রশ্ন দিয়েছিল যে পরিবেশবিদ্যা কী ধরনের বিষয়। অর্থাৎ এটা সবাই জানে যে পরিবেশ একটি বহুমুখী বিষয়, এটা হবে উত্তরটা। আচ্ছা, কত সালে ব্র্যান্ডল্যান্ড কমিশন স্থাপিত হয়? ব্র্যান্ডল্যান্ড কমিশন উত্তরটা হবে কত সালে ব্র্যান্ডল্যান্ড কমিশন স্থাপিত হয়, উত্তরটা হবে তোমার এখানে 1967, 1977, 1987, 1997, আচ্ছা 1987, 1983 সাল হবে। সঠিক উত্তর হবে 1983 সাল, কিন্তু এখানে 1983 তো উত্তর দেয়া নেই। তো তোমরা যদি অন্য 1983 সালে আর কি ব্র্যান্ড কমিশন গঠন করা শুরু হয়, কিন্তু কার্যকরী হয় 1987 সালে। এই 1987 সালটা সঠিক উত্তর হবে। একটি প্রথম শ্রেণীর খাদক, এটা তোমরা ছোট বড় সবাই জানো যে গবাদি পশু হলো প্রথম শ্রেণীর খাদক। স্থির জলের বাস্তুতন্ত্র হলো লৌটিক জল। আচ্ছা, কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়? এটা হবে এলপিজি। আচ্ছা, সমুদ্রের জল থেকে তাপশক্তি উৎপাদনের পদ্ধতি আই থিঙ্ক সমুদ্রের জল থেকে তাপশক্তি উৎপাদনের পদ্ধতি, এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন আছি। সমুদ্রের জল থেকে তাপশক্তি উৎপাদন পদ্ধতি, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে উত্তরটা বলছি। আচ্ছা, কচ্ছের রনের জন্য বিখ্যাত হচ্ছে তোমার বন্য গাধা। রেড ডাটা বুকের অন্তর্গত, এখানে সবগুলোই হবে, কারণ বিপন্ন প্রজাতি, সংকট সম্পন্ন প্রজাতি এবং সংকটজনক প্রজাতি সবাই রেড ডাটা বুকের অন্তর্গত। আচ্ছা, মানবদেহে ক্যাডমিয়াম ঘটিত রোগ হচ্ছে ইতাই, আর একটি গৌণ বায়ু দূষক হলো প্যান। ঠিক আছে, এগুলো আমি বলে দিলাম। এরপর আসি 2 নম্বরের প্রশ্নগুলো। দেখো, প্রাথমিক দূষক বলতে কী বোঝো, উদাহরণ দাও। প্রাথমিক দূষক মানে যে সমস্ত দূষক উৎস থেকে সরাসরি পরিবেশে মিশে ক্ষতি করে, যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। নিঃশব্দ অঞ্চল বলতে আমাদের বোঝানো হয় হাসপাতাল বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী অঞ্চলগুলো, অর্থাৎ যে 100 মিটারের মধ্যে কোনো যেসব অঞ্চলে হর্ন বাজানো নিষেধ থাকে তাকে বলা হয় নিঃশব্দ অঞ্চল। ভিনদেশীয় প্রজাতি কাকে বলে? ভিনদেশীয় প্রজাতি তোমার বলছি, দাঁড়াও, ভিনদেশীয় প্রজাতি ভিনদেশীয় প্রজাতি বলতে যেসব প্রজাতি কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নিজস্ব প্রজাতি নয়, বিভিন্ন দেশ থেকে এসে আমাদের দেশে আর কি বসবাস করে। সেই উদ্ভিদের ক্ষেত্রে হবে ল্যান্টানা, আর তোমার প্রাণীদের ক্ষেত্রে হবে অ্যালবাট্রস। আচ্ছা, নবীকরণযোগ্য অনবীকরণযোগ্য শক্তি তোমরা জানো। বাস্তুতান্ত্রিক নিচ কাকে বলে, এটাও তোমরা জানো। আচ্ছা, জিএনপি আর এনপিপি হলো, জিপিপি হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে সবুজ উদ্ভিদের যে মোট পরিমাণ অর্থাৎ জৈব শক্তি উৎপাদন করে তাকে বলা হয় জিপিপি, অর্থাৎ গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। আর এনপিপি হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, যেটা শ্বসনের কাজে ব্যয়িত হয়। আচ্ছা, পরিবেশের জন্য দুটি জৈব এবং অজৈব উপাদান। পরিবেশের জন্য জৈব উপাদান হবে গাছপালা, প্রাণী ইত্যাদি, আর অজৈব উপাদান জল, মাটি। আচ্ছা, স্থিতিশীল উন্নয়নের দুটি উদ্দেশ্য তোমরা জানো। স্থিতিশীল উন্নত মানে প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা।
আচ্ছা, আর তারপর বিওডি সিওডি বাস্তুতন্ত্র থেকে জানো, উপস্থিত জৈব বস্তুর বিয়োজনের জন্য অণুজীবদের যে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ হলো বিওডি, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, আর সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, জলে উপস্থিত জৈব এবং অজৈব উভয় প্রকার রাসায়নিক পদার্থের জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ। আচ্ছা, ভারতবর্ষের দুটি জীববৈচিত্র্য হটস্পটের নাম হবে, ভারতবর্ষের দুটো জীববৈচিত্র্য হিমালয় অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চল, সুন্দরল্যান্ডও লিখতে পারো। আচ্ছা, অ্যালোজেনিক সাকসেশন কাকে বলে? ওই যে কোনো বহিরাগত অজৈব ভৌত উপাদান যদি আমাদের এই উদ্ভিদ প্রাণীগুলি পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হতে থাকে তাকে বলা হয় অ্যালোজেনিক সাকসেশন, অর্থাৎ বন্যা, অগ্নিকাণ্ড, জলবায়ু পরিবর্তন এইসবের দ্বারা তারা প্রভাবিত। আর খাদ্য জালক কাকে বলে তোমরা সবাই জানো, খাদ্য এবং খাদ্য জালের মধ্যে যে শৃঙ্খল, এই খাদ্য আর খাদ্য জালের মধ্যে খাদ্য এবং বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে যে জালের আকার গঠন করে তাকেই বলা হয় খাদ্য জাল। আবার বড় কোশ্চেনগুলো দেখো, তোমাদের সব থেকে সোজা সোজা কোশ্চেন এসছে। পরিবেশবিদ্যার সুযোগ বলতে কী বোঝো? পরিবেশবিদ্যার সুযোগ অর্থাৎ পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা, স্থিতিশীল উন্নয়নের নীতি, বাস্তুতান্ত্রিক পিরামিড কাকে বলে, বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিডের বর্ণনা করো। খুব ইজি কোশ্চেন, ভূমিক্ষয়ের কারণ, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, মৃত্তিকা সংরক্ষণের ধাপ চাষ, ফালি চাষ এগুলো আছে। আচ্ছা, জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণ, ইনস্টিটিউট এক্সটিউটি সংরক্ষণের সুবিধা অসুবিধা, বায়ু দূষণের উৎস, বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বিভিন্ন পদ্ধতি এবং কৌশলগুলো ব্যাখ্যা করো। সব থেকে ইজি কোশ্চেন হয়েছে তোমাদের যারা মর্নিং শিফটে এক্সাম দিয়েছো। কিন্তু মেন ঝামেলা কোথায় সৃষ্টি হয়েছে দেখো, যারা ডে শিফটে পরীক্ষা দিয়েছে তাদের তো মোস্ট অফ দ্য ক্রিটিক্যাল কোশ্চেন হয়েছে। এত ক্রিটিক্যাল কোশ্চেন বোধহয় 2023 সাল থেকে প্রথম এই সিভ্যাক পেপারটা চালু হয়েছে, ইএনভিএস। আগেও ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে ইএনভিএস ছিল এইসি পেপার, তো সেখানে তো এরকম 2 নম্বর 5 নম্বরের কোশ্চেন লিখতে হতো না, তখন শুধুমাত্র এমসিকিউ ছিল। তো এত ক্রিটিক্যাল কোশ্চেন যে ডে শিফটে কোশ্চেন হবে তো ভাবা যায়নি। তো অনেক বড় বড় দাদারা ইউটিউবে ভিডিও দিয়েছিলেন যে এই কোশ্চেনগুলো আসবে, ওই কোশ্চেনগুলো করবে যাও। তো এই সায়েন্টিফিক যে সমস্ত কোশ্চেন না বিষয় না, যেমন ইএনবিএস হচ্ছে একটু সায়েন্টিফিক বিষয়, ঠিক আছে? ইএনবিএস কিন্তু সাধারণত সায়েন্সের বিষয় হিসেবে পড়ানো হয়। তো এখান থেকে কেউ হাতে গুনে কখনোই বলে দিতে পারে না যে এই কটা 5 নম্বরের প্রশ্ন করে যাও বা এই কটা 2 নম্বরের কোশ্চেন করে যাও, তার মধ্যেই পরীক্ষায় তোমরা কমন পাবে। তুমি দেখবে আমার গ্রুপে যারা আছো তোমরা আমার থেকে অনেকেই ইএনভিএসের সাজেশান চেয়েছো, আমি কিন্তু কাউকেই ইএনভিএসের সাজেশান কোনো দিন প্রোভাইড করি না। তার কারণ ওই 2 নম্বর 5 নম্বরকে এদের লাকিলি 5 নম্বরের কোশ্চেনগুলো যারা মর্নিং শিফটে পরীক্ষা দিয়েছে লাকিলি তাদের কোশ্চেন কমন এসে গেছে, কিন্তু যারা ডে শিফটে পরীক্ষা দিচ্ছে না তাদের কাঁদিয়ে ছেড়ে দিয়েছে 5 নম্বরের কোশ্চেনগুলো। বই ডিটেলসে না পড়া থাকলে, বিষয়গুলো সম্পর্কে না অভিজ্ঞতা থাকলে তোমরা কখনোই উত্তর গুছিয়ে লিখতে পারবে না। তো দেখো আমি অনেক কিছু বলে ফেললাম, এবার ডে শিফটে যে প্রশ্নগুলো এসছে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো ডে শিফটের কোশ্চেন পেপারটা দেখো, শর্ট কোশ্চেনগুলো পর্যন্ত এত কঠিন কঠিন শর্ট কোশ্চেন দিয়েছে। তো প্রথম প্রশ্ন দেওয়া ছিল কি, যে নিম্নোক্ত কোন উদাহরণটি ইনস্টিটিউট সংরক্ষণের অন্তর্ভুক্ত নয়? অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো কিন্তু সব ইনস্টিটিউট সংরক্ষণের অন্তর্ভুক্ত। শুধুমাত্র জাম প্লাজম সংরক্ষণ ইনস্টিটিউট সংরক্ষণের অন্তর্ভুক্ত নয়। জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণটা হলো, এখানে উত্তর হবে তোমার বাসস্থানের সংরক্ষণ। বাসস্থানের এর জন্যই কিন্তু প্রাণীরা বিলুপ্ত হয়ে যায় বা প্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে বা বিপন্ন প্রজাতি হয়ে যাচ্ছে। ক্লাইম্যাক্স কমিউনিটি নিম্নোক্ত পদ্ধতিতে তৈরি হয় কোন পদ্ধতিতে? এখানে উত্তরটা হবে নদীর প্রাকৃতিক গতিপথ অবরুদ্ধ করা হলে। এই উত্তরটা হবে তোমার সার্বজনীন শক্তি প্রবাহ যখন ব্যাহত হয় তখন ক্লাইম্যাক্স কমিউনিটি পদ্ধতি তৈরি হয়। বন্যা নিয়ন্ত্রণের জন্য নিম্নোক্ত কোনটি আদর্শ নয়? ওই যে এই প্রশ্নটা, নদীর প্রাকৃতিক গতিপথ অবরুদ্ধ করা। আচ্ছা, এমএবিপির পুরো কথার অর্থ হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এবার আসি নেক্সট পেজে দেখো কি প্রশ্ন ছিল। নেক্সট পেজে প্রশ্ন ছিল তোমাদের এই যে
লাভ ক্যানেল, লাভ ক্যানেল একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি। তার কারণ কি? লাভ ক্যানেল একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি। বলছি দাঁড়াও। এমন কঠিন প্রশ্ন আমি ভাবো একা একা বলতে পারছি না, আমাকে বইয়ের হেল্প নিতে হচ্ছে, তবে আমি তোমাদের অ্যান্সার করতে পারছি। আর অন্যরা সবাই কি করে বলছে যে তাদের কোশ্চেন থেকে সব কমন, হ্যান ত্যান এই সেই, তাদের চ্যানেল ফলো করো, তাদের এই দেখো সেই দেখো। আমি কাউকে ছোট করছি না বা কাউকে কোনো রকমভাবে খারাপ দেখানোর চেষ্টাও করছি না, তবে কোশ্চেনগুলো যথেষ্ট কঠিন এবং যথেষ্ট ক্রিটিক্যাল প্রশ্ন হয়েছে কিন্তু। দেখে এই উত্তরটা হবে আই থিঙ্ক এই যে রাসায়নিক দূষিত ভূগর্ভস্থ জলের দূষণের কারণে হয়। দূষণকে বলা হয় দূষণ এই লাভ ক্যানেল কেস স্টাডির সঙ্গে জড়িত। নেক্সট আসি এমফাইসিমা। কখনো শুনেছো এরকম কোনো রোগের নাম? সমস্যাটা ঘটে সাধারণত ফুসফুসে ঘটে। নেক্সট তোমাদের বলি সিএফসি একটি রাসায়নিক যৌগ, এটা হলো ওজোন স্তর হ্রাস করে। নেক্সট ইউটিফিকেশন জড়িত আছে জলে দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়ার সঙ্গে। মিনামাটার কারণ হলো মিথাইল মার্কারি হলো। এবার দেখো 2 নম্বরের প্রশ্নগুলো দেখো। বলছে জলদূষণের যে কোনো দুটি নন পয়েন্ট কোর্সের উদাহরণ দাও। কোশ্চেনটা কেমন মাথার ওপর দিয়ে যাচ্ছে বোঝার চেষ্টা করো। জলদূষণের দুটি নন পয়েন্ট, মানে জলদূষণ যে হয়, দাঁড়াও আমাকে দেখতে দাও। জলদূষণের নন পয়েন্ট সোর্স বলতে কৃষি জমি থেকে আসা কীটনাশক বা বৃষ্টির জলের সাথে মিশে আসা রাস্তার তেল আর কালি, এইগুলো হচ্ছে জলদূষণের দুটি নন পয়েন্ট সোর্স। খাদ্য শৃঙ্খল, খাদ্য জলের পার্থক্য তোমরা সবাই জানো। ইওয়েস্ট বর্জ্য অর্থাৎ দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে কেন? কারণ তোমরা জানো মানুষ এখন প্রচুর ইলেকট্রনিক জিনিস ব্যবহার করছে, কম্পিউটার, মোবাইল, এগুলোর যে পার্টস, সেই পার্টসগুলো পরিবেশে ফেলে দিচ্ছে, কারণ মানুষ এখন অত্যাধুনিক হয়ে গেছে। এই কারণে ইওয়েস্ট দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। মৃত্তিকা দূষণ রোধ কীভাবে করবে? মৃত্তিকা দূষণ রোধ করার উপায় তোমরা জানো। আর যে কোনো দুটি পদ্ধতি, মৃত্তিকা দূষণ রোধ করার দুটি পদ্ধতি, ঝুম চাষ আর ধাপ চাষ আর ফালি চাষ। ঝুম চাষও হবে, এটা মর্নিং শিফটে বড় কোশ্চেন এসছে। আচ্ছা, কখন তুমি মৃত্তিকার জন্য ইনসিটু প্রতিকার ব্যবহার করবে? উদাহরণ দাও। কীরকম বাজি মার্কা প্রশ্ন। যখন কোনো জীবকে তার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। যেমন হচ্ছে তোমাদের জাতীয় উদ্যান, কোন সুবিধার জন্য? অর্থাৎ জাতীয় উদ্যান বা কোনো নির্দিষ্ট অভয়ারণ্যে সেই জীবকে কখন তুমি মৃত্তিকার জন্য ইনসিটু প্রতিকার ব্যবহার করবে? মাথার উপর দিয়ে, আমি পারবো না অ্যান্সারটা বলতে। আচ্ছা, নেক্সট প্রাকৃতিক ও রাসায়নিক বিপর্যয় একটি করে উদাহরণ। প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে ভূমিকম্প, বন্যা, আর রাসায়নিক বিপর্যয় ভূপাল গ্যাস দুর্ঘটনা বা মিনামাটা বিপর্যয়। আচ্ছা, পরিবেশ নৈতিকতা কাকে বলে? পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ টিকিয়ে রাখারকেই বলা হয় পরিবেশ নৈতিকতা। উদ্ভিদ এবং প্রাণীর এক্সুটি সংরক্ষণের একটি করে উদাহরণ। উদ্ভিদের বোটানিক্যাল গার্ডেন আর প্রাণীর ক্ষেত্রে চিড়িয়াখানা। আচ্ছা, নেক্সট মিশন লাইফের যে কোনো দুটি লক্ষ্য। মিশন লাইফের লক্ষ্য হচ্ছে ব্যক্তিগত জীবনে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলে এবং সম্পদের অপচয় কমানো বা সম্পদের আবার পুনর্ব্যবহার করা। আচ্ছা, এবার কয়েকটি আমাদের দেশে কতগুলি এসডিজি আছে? এসডিজি বলতে বোঝায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ মোট 17টি আছে।
যেগুলো কাজ হচ্ছে দরিদ্র বিমোচন করা, গুণগত শিক্ষা প্রদান করা, এগুলো হবে উদাহরণ। আচ্ছা, চিপকো আন্দোলনের গুরুত্ব। চিপকো আন্দোলন তোমাদের পরিবেশ বায়ু দূষণ চ্যাপ্টারে না শব্দ দূষণ চ্যাপ্টারে আছে, তাও এই সেকেন্ড সেমিস্টারে ইএনবিএস যখন পড়বে তখন পড়বে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলনটা তোমাদের কি কেন দিল আমি বুঝতে পারছি না। ওই গাছ কাটার বিরুদ্ধে, যে বনভূমি সংরক্ষণের বিরুদ্ধে যে পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার জন্য যে আন্দোলন, সেটি চিপকো আন্দোলন। আর মন্ট্রিল প্রোটোকল তো তোমরা জানো, সিএফসির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার জন্য ক্লাস 10-এও তোমরা ভৌতিক বিজ্ঞানে পড়ে এসছো মন্ট্রিল প্রোটোকল, এটা তোমরা পারবে। এবার আসি আসল জায়গায়, এই 5 নম্বরের প্রশ্ন, এগুলো দেখো একদম মাথার ওপর দিয়ে যাবে। বলছে বাস্তুতান্ত্রিক ও মানুষের ব্যবহারজনিত অরণ্য সম্পদের উপকারিতা কী। বাস্তুতান্ত্রিক এবং মানুষের ব্যবহারজনিত, অর্থাৎ বাস্তুতন্ত্রে বসবাসকারী মানুষ, অর্থাৎ খাদক এবং খাদকের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে একটি বনের বাস্তুতন্ত্র, এটি অরণ্যের বাস্তুতন্ত্র, অরণ্য সম্পদের উপকারিতা। বাস্তুতন্ত্রের ফলে অরণ্য সম্পদে কী উপকারিতা হয়, অর্থাৎ গাছেদের কী উপকার হয়, সেইটা তোমাকে লিখতে হবে কিন্তু। তারপর অল্টারনেটিভ এনার্জি ভারতের জন্য ভারত গুরুত্বপূর্ণ কেন। ওই বায়ুশক্তি, সৌরশক্তি, এগুলো হচ্ছে অল্টারনেটিভ শক্তি। পুনর্বীকরণযোগ্য অযোগ্য শক্তির দুটি প্রধান সমস্যা। পুনর্বীকরণযোগ্য শক্তির সমস্যা বলতে ওই কয়লা, পেট্রোলিয়াম, এগুলো শেষ হয়ে যাচ্ছে, এগুলোকে কী এর প্রধান দুটো সমস্যা, কয়লা কেন শেষ হয়ে যাচ্ছে, তেল কেন শেষ হয়ে যাচ্ছে, এই সমস্যা তোমায় তুলে ধরতে বলেছে। নাইট্রোজেন চক্রের তাৎপর্য, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। আচ্ছা, কোরাল মৃত্যু বলতে কী বলছো, অর্থাৎ প্রবাল প্রাচীরের ধ্বংস কীভাবে হয় সেটির গুরুত্বপূর্ণ কারণ, অর্থাৎ সমুদ্র দূষণের কারণ এবং ফলাফল লিখতে বলেছে। আর ভারতের যে কোনো 4টি বায়োজিওগ্রাফিক অঞ্চলের নাম এবং তাদের বৈচিত্র্য। বায়োজিওগ্রাফিক অঞ্চল ভারতের 4টি, হিমালয় হবে, সুন্দরবন হবে, আর এন্ডেমিক প্রজাতি তোমরা জানো, পড়েছিলে। আর একটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা তাৎপর্য সংক্ষেপে বর্ণনা করো। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়গুলো কি, ল্যান্ডস্কেপ, তারপরে তোমার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কী ছিল, ভরাটকরণ ছিল, এই বিষয়গুলো তোমাকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়গুলো সেইগুলো সম্পর্কে তোমাকে বর্ণনা করতে বলেছে। আর ভার্মি কম্পোস্টিং মানে ওই কেঁচো, ওই পচা খাবার দিয়ে কেঁচো দিয়ে কীভাবে আর কি কম্পোস্টিং করা হয়। তো যথেষ্ট ক্রিটিক্যাল এবং যথেষ্ট কঠিন কোশ্চেন পেপার হয়েছে যারা ডে শিফটে ইএনভিএস পরীক্ষা দিয়েছো। তো আমার ভিডিওটা আশা করছি তোমরা সবাই উপকৃত হবে। এই প্রশ্নগুলো জেনে রাখো বা শুনে রাখো। তোমাদের জানি না কেউ এখনও পর্যন্ত ডিসকাস করে দিয়েছে কি না, তো আমি তোমাদের ডিসকাস করে দিলাম বিষয়গুলো। আর কোশ্চেন যথেষ্ট কঠিন। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিও।